কুলগুরুদেব বশিষ্ঠদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। আজ এখানে আপনাদের আমন্ত্রণ করেছি আমার একটা সিদ্ধান্ত জানাবার জন্যে। কি সিদ্ধান্ত ভরত? আমার পিতৃসম প্রভু রামচন্দ্র যতদিন অযোধ্যায় না ফিরে আসেন, আমি ততদিন অযোধ্যায় বাস করব না গুরুদেব। সে কি? আমি অযোধ্যার পাশেই নন্দীগ্রামে বসে রাজ্য শাসন করব। কেন ভরত? আমার অগ্রজকে ছেড়ে আমি অযোধ্যার সিংহাসনে বসতে পারবো না গুরুদেব। সাধু? সাধু? হ্যাঁ, তাই করলেন ভরত। নন্দীগ্রামে পৌঁছে বিশালভাবে ওই খড়ম জোড়াকে পুজো করলেন এবং সিংহাসনের ওপর স্থাপন করলেন। দূর দূর থেকে অনেক লোক দেখতে এলেন। তারা ভরতের সুখ্যাতি করলেন। কি বুঝছো বুড়ো? বোঝার কিছু নেই ভাই, বোঝার কিছু নেই। এই এই আমার চোখের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। তোমার চোখে আবার কি হলো? আমার চোখে জলিয়ের উত্তর দিয়ে দিচ্ছে। এই হচ্ছে প্রভু রামচন্দ্রের যোগ্য উত্তরসূরি, বুঝেছ? ঠিক বলেছো বুড়ো। রাজ্য পেয়ে রাজ্য ছেড়ে চলে এলো নন্দীগ্রামে। ইচ্ছে করলেই তো ভরত রাজা হতে পারত। শিক্ষা নেওয়া উচিত, বুঝলে? আমাদের না শিক্ষা নেওয়া উচিত ভাই। হে মুনি ঋষি এবং আমার শ্রদ্ধেয় পুরোহিতগণ, আমি আমার অগ্রজ প্রভু রামচন্দ্রের খড়মজোড়া সিংহাসনে প্রতিষ্ঠা করেছি। এই পাদুকা আমার প্রভু রামচন্দ্রের প্রতিনিধি। আপনারা এই পাদুকার উপর সব সময়, দিন রাত সব সময় ছাতা ধরে রাখবেন। এই পাদুকার জন্যেই অযোধ্যায় শান্তি থাকবে, ধর্ম ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ঠিক থাকবে। সাধু 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 সাধু। আমার প্রভু 14 বছর পর অযোধ্যায় ফিরে এলে আমি তার হাতে রাজ্যভার দিয়ে তার সেবক হয়ে থাকব। সাধু সাধু। বনবাসের পোশাকে ভরত অযোধ্যার রাজকার্য চালাতে লাগলেন। যেসব উপহার এবং খাজনা নিবেদিত হতো তা তিনি কোষাগারে রেখে দিতেন। এইভাবেই তিনি নন্দীগ্রাম থেকে অযোধ্যা শাসন করতে লাগলেন আর অপেক্ষা করতে লাগলেন কবে শেষ হবে 14 বছর। আর ওদিকে তখন চিত্রকূট পর্বতে এই পর্বতে কোনো মুনি ঋষিদের আমি থাকতে দেব না। সবাইকে তুলে তুলে আছাড় মারব। মানুষ মারতে আমার খুব ভালো লাগে। হাত আর পা দিয়ে টিপে টিপে মারব। রাক্ষসরাজ রাবণের অনুজ, মানে দূরসম্পর্কের ছোট ভাই এই খর রাক্ষস। তার বিশাল চেহারা। এই খর রাক্ষস মানুষ খেত না। তাই একদিন বাল্মীকি মুনির আশ্রমে পৌঁছে গেল এই খর রাক্ষস। গুরুদেব, গুরুদেব, নিশ্চয়ই রাক্ষসরা আক্রমণ করেছে। ভয় পেও না বৎস, মৃত্যুর চেয়ে তো আর বিশেষ কিছু হবে না। ওই দেখুন,
ওই দেখুন গুরুদেব, খর রাক্ষস। এই, তোদের কতবার বলেছি না এখান থেকে চলে যেতে? তোরা কেন এখানে পড়ে আছিস? হে খররাক্ষস, তুমি বারবার কেন আমাদের বিরক্ত করছো? আমাদের তপস্যা কেন ভঙ্গ করছো? তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। তোকে আমি টিপে মেরে ফেলবো। তোদের সময় দিলাম কাল অবধি। কালকের পরে যেন তোদের আর না দেখি। কাল। শোনো রাক্ষস, কোনো কথা শুনবো না। তুই অযোধ্যার রাম, সীতা, লক্ষণকে এই বনের মধ্যে রেখে দিয়েছিস। আমি ওদের তাড়াবো। এই জঙ্গল আমার, আমি ছাড়া এখানে কেউ থাকবে না, কেউ না। কি হয়েছে সীতা? প্রভু, প্রভু, চোখ, চোখ, কার যেন চোখ দেখলাম। রাক্ষস, রাক্ষসের চোখ। রাক্ষস? না না, ওটা তোমার মনের ভুল সীতা। না না না, মনের ভুল নয় প্রভু, মনের ভুল নয়। আমি স্পষ্ট দেখেছি, জল জল করছিল চোখ দুটো, জল জল করছিল। কি হয়েছে দাদা? কিছু না, সীতা ভয় পেয়েছে। কিন্তু চিত্রকূট পর্বতে তো কোনো রাক্ষস নেই লক্ষণ। আছে, আছে রামচন্দ্র। এ কি ঋষিবর, আপনি এত রাত্রে? আসতে হলো রামচন্দ্র। কেন ঋষিবর? এই অরণ্য আর চিত্রকূট পর্বত আমাদের পক্ষে আর নিরাপদ নয়। এই চিত্রকূট পর্বতেই বাস করে রাক্ষসরাজ রাবণের এক দুঃসম্পর্কের ভাই খড়রাক্ষস। ওই রাক্ষস আমাদের বাসস্থান ধূলিসাৎ করে দিয়েছে। কালকের মধ্যে আমাদের এই অরণ্য ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একজন রাক্ষসের ভয়ে আমরা পালাবো মুনিবর? অযথা রক্তক্ষয় আমরা চাই না। আমি তোমাকে এখানে কুটির বানিয়ে থাকতে বলেছিলাম, কিন্তু আজ আমরা বড় বিপন্ন। তাই তোমাকেও বলছি, এই চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাও। কোথায় যাব ঋষিবর? কেন? আমাদের সঙ্গে কর্ণমুনির আশ্রমে। বেশ, তাই হবে ঋষিবর। খড়রাক্ষসের উৎপীড়নের ভয়ে এবং রক্তক্ষয়ী যুদ্ধকে এড়িয়ে যেতে রামচন্দ্র, সীতা আর লক্ষণ চলে গেলেন কর্ণমুনির আশ্রমে। সেখানে
কর্ণমুনি তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, কিন্তু সেখানে তাদের বেশি দিন ভালো লাগলো না। তাই তারা চলে গেলেন অত্রি মুনির আশ্রমে। অত্রি মুনি তাদের সাদরে অভ্যর্থনা জানালেন। এসো এসো রামচন্দ্র, তোমার দর্শনে আমার জীবন পূর্ণ হলো। তুমি তো স্বয়ং নারায়ণ। সীতা, লক্ষণ, প্রণাম করো অত্রিমুনিকে। এসো মা, এসো। আমি তোমার কথা শুনেছি, আজ সামনাসামনি দেখে আমার খুব ভালো লাগলো। তোমরা যতদিন খুশি এখানে থেকো। মাতা, আমরা এখানে থাকবো না। এখানে কয়েকদিন বিশ্রাম নিয়ে আমরা গভীর অরণ্যে চলে যাব। জানো কি, তোমার ধর্মদৃষ্টি আছে, অন্তর্দৃষ্টি আছে। আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি বনচারী হয়েছ, তার জন্য তোমার মঙ্গল হবে। আমি তোমাকে বর দেব, জানো কি? না মা, আমাকে বর দিতে হবে না। আপনি যে আমার উপর সন্তুষ্ট হয়েছেন, এটাই আমার পরম সৌভাগ্য। এইগুলো রাখো মা, রাখো। এই অলংকার তোমার কাজে লাগবে, দেখে নিও। আর এই পোশাক কখনো ময়লা হবে না। রাখো জানকী, রাখো। সীতা, তুমি এই উপহার গ্রহণ করো। সীতা, হে ঋষিবর, আমরা কয়েকদিন পরেই গভীর অরণ্যে চলে যাব, কিন্তু কোন অরণ্যে যাব যদি আপনি বলে দেন। সামনেই দণ্ডক বন। এই দণ্ডক বন রাক্ষসে পূর্ণ। তারা মাংসাশী। আর তুমি তো স্বয়ং নারায়ণ। তুমি পারবে এদের প্রতিহত করতে। আশীর্বাদ করুন মণিবর, আমরা যেন দণ্ডক বনে নিশ্চিন্তে থাকতে পারি। তাই হবে রামচন্দ্র, তাই হবে। কিছুদিন অত্রি মুনির আশ্রমে থাকার পর রামচন্দ্র, সীতা, লক্ষণ দণ্ডক বনের দিকে যাত্রা করলেন। দণ্ডক বনে অনেক মুনির আশ্রম ছিল। সেসব মুনিদের আশ্রমে কিছুদিন থেকে আবার যাত্রা করলেন। কিন্তু একদিন প্রভু, কি হয়েছে সীতা? দেখুন, ওই যে কি সুন্দর রূপালী রঙের হরিণ। দাদা, সাবধানে আসুন। আমরা গভীর বনে এসে উপস্থিত হয়েছি। হরিণ যখন বনের মধ্যে আছে, নিশ্চয়ই বাঘসিংহ আছে। ওহ, কি ভয়ঙ্কর প্রভু, কি ভয়ঙ্কর! অমন সুন্দর হরিণটাকে। ইস! সীতা, মন খারাপ করো না সীতা, এগিয়ে চলো। গাছের ডালপালা সব ভাঙা, মাথার উপরে পাখিরা ভয়ে চিৎকার করছে। দাদা, কি হয়েছে লক্ষণ? সামনে বিপদ দাদা, তাকিয়ে দেখুন।
আমি সকালবেলায় জল খাবার খেয়েছি গোটা 3 সিংহ, 10টা হরিণ আর একটা গোটা হাতি। হাতির মাথাটা এখনো খাইনি, পরে খাবো। কিন্তু এখন এই সুন্দরীটাকে খেতে ইচ্ছে করছে। খবরদার, খবরদার রাক্ষস! আমাকে খবরদার বলিস না, তাহলে 3টেকেই একসঙ্গে গিলে খাবো, পরে বার করে এনে চিবিয়ে চিবিয়ে খাবো। আর আমি যেটা বলি সেটা করে ছাড়ি। আমার নাম বিরাট, বিরাট রাক্ষস। প্রভু, প্রভু!